হাঁটতে হাঁটতে বের হতে শুরু করলাম বাড়ি থেকে। চলে আসলাম রাস্তায়। পুরো গ্রামের সৌন্দর্য উপভোগ করব ভেবে রওনা দিয়ে চলে আসলাম নতুন রাস্তায়। একা একা হাঁটতে শুরু করলাম নতুন রাস্তা দিয়ে, আর বিশুদ্ধ বাতাস উপভোগ করছিলাম বড় বড় নিঃশ্বাস নিয়ে। এই এক অন্যরকম অনুভূতি। গ্রামের মাঠঘাট পরিবেশ যেন এক শান্তির ছায়ায় আবদ্ধ। যত দেখি ততই ভালো লাগে। তাই ভেবেছি আপনাদেরকে এই পরিবেশটা একটু দেখাই। হঠাৎই চোখ পড়লো সরিষা ফুলের দিকে। লাফঝাপ দিয়ে দৌড়ে যেতে শুরু করলাম সরিষার দিকে। ভাবলাম সরিষা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে পরিবেশটা একটু উপভোগ করি। এটা গ্রামের আসল সৌন্দর্য। একটু সামনে যেতেই চোখ পড়লো কিছু মানুষের দিকে। আমি এটা বিশ্বাস করি যারা ঢাকায় বসবাস করে তারা এই সরিষার ফুল অনেক মিস করে। একটু সামনের দিকে আগাতেই দেখি তারা গাছ কাটা নিয়ে ব্যস্ত। এই গাছগুলো আমার এক চাচাতো দাদা সে বিক্রি করে দিয়েছে, তাই তারা কেটে নিয়ে যাচ্ছে। পাশে থাকা এক কাকার দরকারে সাহায্য করতে পেরে ভালোই লাগছিল। ছোটবেলা থেকে আমি গ্রামেই বড় হয়েছি, তাই গ্রাম সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। চারপাশটা ভালোভাবে উপলব্ধি করে তাদের কাজের উপরে নজর দেই। গ্রামের মানুষগুলো এভাবেই পরিশ্রম করে। গাছ কাটা এত সহজ মনে করলে ভুল করবেন। এটা অনেক পরিশ্রমের কাজ, যা সবার দ্বারা সম্ভব হয় না। বাম দিকে তাকাতেই দেখি এক দাদা ছাগলের পিছে দৌড়াচ্ছে। এরকম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। যাই হোক, এতক্ষণ যাদের গাছ কাটতে দেখেছেন তারা যে গাছটি কেটেছে সেই গাছটা এখন নিচে নামানোর পালা। তারা দুজন রশি দিয়ে গাছটি টানাটানি করছে, কিন্তু নামাতে পারছে না। কিছুক্ষণ পরে ডিসিশন চেঞ্জ করে নসি মনে টেনে নামানোর চিন্তা ভাবনা করলো। অবশেষে নামাতে সফল হলো। এই কাজগুলো খুব কাছ থেকে দেখতে ভালোই লাগে। কিছুক্ষণ পরে তাদের কাছ থেকে বিদায় নিয়ে দুটি সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে শুরু করলাম উত্তর দিকে। শুধু সরিষা ক্ষেত নয়, আরো কিছু দেখার বাকি আছে সামনের দিকে। সামনে আগাতেই চোখে পড়লো বিশাল এক বর, যেটার ভিতরে পানের চাষাবাদ করা হয়। হাঁটতে হাঁটতে যেতে শুরু করলাম বরের সামনে, কারণ আজকে আপনাদেরকে দেখাবো বরের ভিতরে পান কিভাবে উৎপাদন করা হয়। দেখুন পানের কিভাবে চাষাবাদ করা হয় বরের ভিতরে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলই শাক। দেখুন আদরে বোনা এই ফসলগুলো কিভাবে ধ্বংস করে ইঁদুর। কৃষকদের প্রধান শত্রু হচ্ছে ইঁদুর। কিছু কিছু মেয়েরা আছে এই কলই শাক দেখলে লোভ সামলাতে পারে না। যাই হোক, বিশেষ করে তাদের থেকে ইঁদুর ভালো। হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আসতে চোখে পড়লো ধানের বীজ। এই ধানের বীজগুলো দিয়েই ধান উৎপাদন করা হয়। বীজ ক্ষেতের মাঝখানে চোখে পড়লো একটি গেঞ্জি বাঁধা। এর কারণ হয়তো অনেকেই বুঝতে পারছেন না, আমি অবশ্যই বলে দেব। এই জামা কিংবা পায়জামা টানানোর কারণ হচ্ছে কোনো পাখি যখন ধানের বীজ খেতে আসবে তারা যেন বুঝতে পারে এই জামাগুলো কোনো মানুষ। জমির চারপাশে পলিথিন বাঁধার কারণ হচ্ছে যখনই বাতাস আসবে প্রচুর শব্দ হবে, আর এই কারণে পাখি ধান খেতে পারবে না। অনেকদিন পর দৃশ্যগুলো দেখে ভালোই লাগলো। হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে আগাতেই চোখে পড়লো একটি ছাগল বাঁধা। ছাগলটি ভেবেছে ছাগলটিকে নিতে এসেছি আমি, তাই আমি যেদিকে যাচ্ছি ছাগলটিও সেই দিকে আমার পিছু পিছু হাঁটছিল। ওর এতটুকু বোঝার দরকার ছিল ওর মালিক আমি নই। যাই হোক, এতটুকু বুঝলে তো আর ও ছাগল হতো না। এই সুন্দর দৃশ্য দেখে চিন্তা করলাম একটা পাশে বসে কিছুক্ষণ সময় কাটাই। তাই বসে পড়লাম চাঁদের সাথে। মাথায় হেডফোন লাগিয়ে চোখে চশমা লাগিয়ে বেশ সময়টি উপভোগ করছিলাম। ভাবতে থাকি পৃথিবীটা কত ছোট, তারপরও মানুষের মনে কত অহংকার, কত দাম্ভিকতা ও কত ক্ষমতা। ভাবনা চিন্তার কি শেষ আছে? প্রায় 15 মিনিট বসার পরে চোখ পড়লো একটি মৌমাছির দিকে। মৌমাছি কিভাবে ফুল থেকে মধু সংগ্রহ করে দেখুন, আর এই সংরক্ষিত মধুগুলোই আমরা খেয়ে থাকি। যাই হোক, কিছুক্ষণ পরে হাঁটতে হাঁটতে উঠে পড়লাম মেইন রোডে। হাঁটতে হাঁটতে চোখ পড়লো একটি গাছের দিকে। এই গাছটি দেখে সেই শৈশবের কথা মনে পড়ে গেল, তাই ডিসিশন নিলাম এই গাছটিতে উঠবো। ছোটবেলায় যেভাবে ডাল ধরে গাছে ওঠার জন্য বানরের মতো ঝুলতাম সেই দৃশ্যগুলো এখনো মনে পড়ে। যাই হোক, অবশেষে উঠতে সক্ষম হলাম। মানুষ কখনো অতীত হয় না, অতীত হয় সময়গুলো, অতীত হয় ফেলে আসা দিনগুলো। হয়তো এতক্ষণে আপনাদেরও মনে পড়ে গিয়েছে সেই ছোটবেলার কথা। যাই হোক, কিছুক্ষণ বসে বসে একাকিত্ব দূর করছিলাম। অবশেষে নিচে নামার পালা। নিচে নেমেই হেঁটে হেঁটে যেতে শুরু করলাম সামনের দিকে। সামনের দিকে আসতেই চোখে পড়লো একটি নদী, আর নদীর মাঝখান দিয়ে চলে যাচ্ছে একটি ট্রলার। দৃশ্যটা দেখে ভরে গেল মন। এরকম জায়গাতে আসলে আপনাদের মন ভরে যেতে এমনিতেই বাধ্য, কারণ শহরের চাকচিক্য, শহরের জ্যামজট থেকে এই সমস্ত এলাকায় বা এই সমস্ত গ্রাম অঞ্চলে আপনি যদি আসেন আর যদি বুক ভরে একটু নিঃশ্বাস নেন, আপনার মন এমনিতেই ভরে যাবে। আমাদের এই রোডটিতে একটি কালবোট বসানো আছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই কালবোটের উপরে। এসে উঠে বসে পড়লাম কালবোটের উপরে। এই সুন্দর বিকেলে চারটা যেন আমার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে আমার এক বন্ধু ফোন দিয়ে বলল আমি আসতেছি, আর আমিও তার জন্য অপেক্ষা করতে শুরু করলাম আর চারপাশটা দেখতে শুরু করলাম। আর কিছুক্ষণ পরে চলে আসলো বন্ধু পিয়াস। বিকালে বন্ধু বান্ধব না থাকলে আসলে সময়টা ভালোভাবে জমে ওঠে না। যাই হোক, অবশেষে পিয়াসকে পেয়ে সময়টা ভালোই যাচ্ছিল, কিন্তু আমার সময় ভালো গেলেও পিয়াসের সময়টা ভালো যাচ্ছিল না। কারণ সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার জন্য কোনো একটা প্রবলেমের কারণে অ্যাপ্লাই করতে পারছিল না। অবশেষে দুজনের চেষ্টায় সফল হই। যখন সন্ধ্যা 6:30 তখন আমরা বাসার দিকে রওনা দিই, কারণ শীতকালের গ্রামগঞ্জের ফিলটাই অন্যরকম। সন্ধ্যা নামলেই নেমে আসে অনাকাঙ্ক্ষিত শীত। আর এই শীতে কার কেমন দিন যাচ্ছে অবশ্যই কমেন্টস বক্সে লিখতে ভুলবেন না। তাই ভিডিওটা এখান থেকে রাখছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।